তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। অভিযোগ তারেক রহমানের পরিবারতন্ত্র থেকে বের করা হবে রাজনীতিকে, বললেন জামায়াত আমির। আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতিতে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। পাটোয়ারির প্রচারণায় বাধা হেনস্থা, অভিযোগ অস্বীকার মির্জা আব্বাসের। নির্বাচন এলেই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। বিএনপির বিরুদ্ধে একটি দল পলাতক স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, গত 16 বছর ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? ময়মনসিংহের পর গাজীপুর ও রাজধানীর উত্তরার জনসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রধান। মিয়া আমিরুলের প্রতিবেদনে বিস্তারিত। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই জনসমুদ্র বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে। মঙ্গলবারের সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ 22 বছর পর নেতার আগমন ঘিরে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ময়মনসিংহ মহানগর সহ জেলাগুলোর 24 প্রার্থীকে সমাবেশে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণ ও নারী কর্মীদের কর্মসংস্থান, বিদেশে জনশক্তি রপ্তানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান তার বক্তব্যে বলেন, কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়নশিপ। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপি সরকারে ছিল, ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ময়মনসিংহের পর মঙ্গলবার রাতে গাজীপুরে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতা এলে গাজীপুরে যানজট নিরসনে জয়দেবপুর রেল ক্রসিং এর উপর ওভারপাস ও বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম,
এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক কার্ড, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে। গাজীপুরের পর রাত 1টায় রাজধানীর উত্তরায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করে বলেন, জনগণের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে বাংলাদেশ নিরাপদ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটে নির্বাচনী জনসভায় দলের আমির বলেন, ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে যুব সমাজকে প্রশিক্ষিত করা হবে। দলটির নারীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন তিনি। এছাড়া রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করে আনার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন সানিম মৃধা। বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমিরের বিরামহীন নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনের শেষ জনসভা। সমাবেশস্থলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পৌঁছানোর আগে মাঠ ছাড়িয়ে সড়ক থেকে শুরু করে আশপাশের এলাকায় জড়ো হন দলটির কর্মী, সমর্থক, অনুরাগীরা। ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় আগত সমর্থকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চায় কেউ কেউ। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগাই রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। বাগেরহাটের আগে খুলনায় 11 দলীয় নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে তিনি জনগণের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বলেন, ক্ষমতা গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে। তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই। এদিন ক্লান্তহীন নির্বাচনী সমাবেশের শুরুটা হয় যশোর থেকে, যেখানে তিনি সবাইকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রতিশ্রুতি দেন যশোরকে সিটি কর্পোরেশনে উন্নতি করার। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যশোরের জনসভায় দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়ে জামায়াত আমির যখন সাতক্ষীরায় আসেন, তখন সময় ঠিক 12টা। তাকে বরণ করে নিতে তপ্ত রোদের মধ্যেও সাতক্ষীরা সদর স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল থেকে। লম্বা সময় অপেক্ষায় থাকা এই সমর্থকদের নিরাশ করেননি ডাক্তার শফিকুর রহমানও। তার জোট ক্ষমতায় গেলে সাতক্ষীরা উন্নয়নে কি করা হবে তুলে ধরেন তার রূপরেখা। আরো জোরে সাতক্ষীরার এই জনসভা মাঠ ছাড়িয়ে বিভিন্ন ভবনেও জড়ো হন 11 দলীয় সমর্থকরা। ক্ষমতায় গেলে যুব সমাজকে প্রশিক্ষিত করা ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে। এরই মধ্য দিয়ে শেষ হলো জামায়াত আমিরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা। সানিম মৃধা, এখন, বাগেরহাট। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শান্তিনগর থেকে মালিবাগ, মৌচাক, রাজারবাগ হয়ে ফকিরাপুল পর্যন্ত মিছিল করে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা। হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এদিকে এই ঘটনার কিছুই জানা নেই বলে পাটোয়ারির অভিযোগ অস্বীকার করেছেন মির্জা আব্বাস। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও 11 দলীয় জোট মনোনীত ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারে বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে শান্তিনগর থেকে মিছিলটি শুরু হয়। কয়েকটি এলাকা ঘুরে ফকিরাপুলে এসে শেষ হয়। মিছিলে এনসিপির নেতাকর্মীদের সাথে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিল শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, মির্জা আব্বাসের নির্দেশে হামলা চালানো হয়েছে। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে,
মির্জা আব্বাসের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না, বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। এর আগে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে বরদাস্ত করা হবে না। বলেন, নতুন বাংলাদেশে আঘাত এলে পাল্টা জবাব দেয়া হবে। যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এদিকে হামলার সাথে কারা জড়িত এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি মির্জা আব্বাসের। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কিংবা ঝগড়া হয়েছে, দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য যারা করতেছে, এটা এখানে আমি জানিও না কিছু। মঙ্গলবার দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থলে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 11 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি এনসিপির। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। চাঁদাবাজ মুক্ত এলাকা গঠনের প্রতিশ্রুতি ছিল সব প্রার্থীর মুখে, তবে প্রার্থীদের ওপর আক্রমণের ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারে সরগরম রাজধানী। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন মাত্রা পেয়েছে। ঢাকা ৬ আসনে গ্যান্ডারিয়া থানার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান বিএনপি মনোনীত প্রার্থী। প্রতিপক্ষের পরিকল্পনা অস্পষ্ট দাবি করে দূষণমুক্ত পুরান ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আর ঢাকা 11 আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী রামপুরায় গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে, এটা তাদের নেতাকর্মীরাই মূলত এই আক্রমণগুলো করতেছে, কারণ তারা মনে করতেছে যে 12ই ফেব্রুয়ারি যদি একটা ভোট বিপ্লব ঘটে 11 দলের পক্ষে এবং সেখানে যদি তারা পরাজিত হয়, তাহলে তাদের যেই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং এটার উপর নির্ভর করে যাদের যে অর্থনীতি, এগুলা কিন্তু সব বন্ধ হয়ে যাবে। সারা দেশ থেকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে বড় সমাবেশ দেখানো, সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু ভেসে যাবে। আমরা যদি একটা থানার প্রোগ্রাম করি, তাতেও এর থেকে অনেক বেশি লোক আমরা দেখাতে পারি, এটা কোনো বিষয় নয়। ঢাকা 16 আসনে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছে, জনগণ তাদের বয়কট করবে। ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে প্রতারণা করছে, বোনদের সাথে প্রতারণা করছে, তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং তা বলেছে যে ৬,০০০ টাকা দিব, আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিয়েন, এইভাবে তারা বলেছে। তারা টাকা দিয়ে ইতিমধ্যে ভোট কেনা শুরু করে দিয়েছে। একই আসনে উঠান বৈঠক করেন জামাত সমর্থিত প্রার্থী আব্দুল বাতেন। বলেন, কেউ ভোটাধিকার হরণ করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। জেনে শুনে বিএনপি ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পূর্বে স্বৈরাচার চলে গেছে, নব্য স্বৈরাচাররা, নব্য ফেসিবাদরা চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে তাদের ঘাড়ে তুলে নেয়নি। সবল সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব তারা নিয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা কি করতে হবে, কি করতে হবে না সেটা বুঝে উঠতে পারতেছে না। ঢাকা 7 আসনে স্বতন্ত্র প্রার্থী ইসাক সরকার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান। প্রতিশ্রুতি দেন গ্যাস সংকট দূর করা সহ বিভিন্ন সমস্যা সমাধানের। আপনারা জানেন যানজট নিয়ে সমস্যা, এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কাজ করে যাচ্ছি। আমি নিজেও অনেক সময় ট্রাফিকের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের কর্মী বাহিনী নিয়ে মাঠে থাকি। এখন অনেকটা যানজট সহনীয় পর্যায়ে এসেছে। অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের জন্য কাজ করার অঙ্গীকার প্রার্থীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নির্বাচনে এলে এই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকে পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতি নিয়ে নানামুখী প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে থাকে ধর্মের আবহ। তখন ধর্মই যেন হয়ে ওঠে ভোটের হিসাব মেলানোর সবচেয়ে সহজ আশ্রয়। শুধু ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত।
এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে। তাহলে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার। প্রতিপক্ষকে ঘায়েল করতেও ধর্মীয় শব্দের ব্যবহার, কখনো মুনাফিকি, কখনো শিরকি, কখনো বা মুফতি বলে চলে রাজনৈতিক আক্রমণ। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। শুধু তাই নয়, নির্বাচন এলেই রাজনীতির অঙ্গনে শুরু হয় ধার্মিকতা প্রদর্শনের হুড়োহুড়ি। সারা বছর মাথায় টুপি উঠুক বা না উঠুক, ভোটের মাঠে নামতেই তাদের মাথায় টুপি স্থায়ী হয়। পোশাক বদলায়, বক্তব্যে ঢুকে পড়ে ধর্মীয় উক্তি। ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, ভোটের মাঠে প্রার্থীরা যেন হয়ে ওঠেন সাচ্চা ধার্মিক। যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা, আর ভোটের মালিক জনগণ। দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। রাজনীতির এই সংস্কৃতি দেশে নতুন নয়, বেশ পুরনো। ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো আওয়ামী লীগ 1996 থেকেই নির্বাচনী পোস্টারের উপরে আল্লাহু আকবার বা আল্লাহ সর্বশক্তিমান শব্দের ব্যবহার করে। দলীয় প্রধানের মাথায় ওঠে পট্টি, হাতে তসবি। মদিনা সনদ এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। বিশ্ব যখন তথ্য প্রযুক্তি আর উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের ভোটের মাঠে ধর্মই যেন হয়ে উঠেছে মুখ্য ইস্যু। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতির প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসে ধর্ম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধুমাত্র ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল। যারা লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারাও বলে যে আমরা শারিয়া আইন লাগবো, কারণ এবং তারাও টুপি পরে, তারাও তসবিহ হাতে নেয়, তারা তখন ধর্মটাকে ব্যবহার করে। তারা ওই সময় লেবাস পরে, যে হিজাব পরে, হাতে তসবিহ নেয়। এখন টুপির বাজার নাকি এখন রমরমা। তবে ধর্মের এই ব্যবহারকে পুরোপুরি অস্বাভাবিক মনে করেন না রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার। তার মতে দেশের নির্বাচনী ব্যবস্থায় যখন প্রশ্নবিদ্ধ, তখন প্রার্থীরা ভোট আদায়ে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ পান। যে কোনো রাষ্ট্র গঠনে, যে কোনো জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ধর্ম তো থাকবে। যারা করছে আমি যে তাদেরকে তো সব কেন করবো? ও তো আপনি যে নিয়ম তৈরি করছে সে নিয়মের মধ্যে সে খেলছে, আপনি নিয়মটা বদলান না। বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি দমন, নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রযুক্তিতে অগ্রগতির বিষয়গুলোই ভোটের মাঠে প্রধান আলোচ্য হওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতি প্রথম হওয়া উচিত, আর দ্বিতীয় হওয়া উচিত নিরাপত্তা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্লেষকদের মতে উন্নয়ন আর সুশাসনের প্রশ্নের বদলে ভোটের স্বার্থে ধর্মের ব্যবহারই রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দীর্ঘ 19 বছর পর কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে জনসভাস্থল প্রস্তুতে ব্যস্ত নেতাকর্মীরা বলছেন, বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী করে সামনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। আরও জানাচ্ছেন মাজেদুর রহমানের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলাপকালে তাকে বলেছিলেন নিজ এলাকা ফুলতলায় একটি পার্কের কথা। ঘরের ছেলের ঘরে ফেরা উপলক্ষে তার উদ্যোগে নির্মিত পার্ক আনন্দ সরোবরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। 2006 সালে তৈরি হওয়া এই পার্কটি রাজনৈতিক কারণে এতদিন অবহেলিত ছিল, এখন ফিরেছে নতুন রূপে। জায়গাটা অনেক পরিষ্কার হয়েছে, পাশে স্কুল কলেজ আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। বিশেষ করে বাচ্চার অভিভাবক যারা আছে তারা অনেকটা সময় এখানে ব্যয় করতে পারবে। এখন যতটা সুন্দর করা হয়েছে সুন্দরটাকে ধরে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি রাখতে হবে, প্লাস আমরা যারা এলাকার আছি সবাই এটা সুনজর যেন আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি। আমার স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি। এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। শুধু পার্ক নয়, তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাট সহ সকল অবকাঠামো সাজানো হচ্ছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে।
এখন বগুড়ার মানুষ অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম প্রস্তুতি জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গদল এবং সাধারণ জনগণও তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। ১৯ বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠানসূচি। ১৯ বছর পর নিজ জেলায় আগমন, তাও আবার নির্বাচনী প্রচারণার মাধ্যমে। তার নির্বাচনী এলাকা বগুড়া 6 আসনে তারেক রহমান যে ভোট পাবে তা ইতিহাস সৃষ্টি করবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। দীর্ঘ ১৯ বছর পর তিনি যখন বগুড়ায় ফিরছেন, বগুড়াবাসীর প্রত্যাশা ঘরের সন্তান ঘরে ফিরে আসুক এবং বগুড়ার 50 লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী দিন বগুড়া থেকে বিজয়ী করে আমরা চাই তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। ২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ছাড়াও নির্বাচনী মাঠে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এখন বগুড়া প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতে সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালা বদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশা এ জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতা মুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলায় ভোটের মাঠে এখন বড় শক্তি নারী ভোটাররা। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,92,688 জন, যার মধ্যে নারী ভোটার 8,12,775 জন। জেলায় গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের নতুন প্রজন্ম। সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোগ থেমে যাচ্ছে। আর নারী শিক্ষার্থীরা বলছেন নিরাপদ শিক্ষা পরিবেশ ও ভোলাতেই কর্মসংস্থানের সুযোগ। এছাড়াও চাকরিজীবী নারীদের দাবি সমান সুযোগ, নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা। বিনা সুদের ঋণটা পাই, যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি বা নতুন যারা শুরু করেছি তাদের কার্যক্রম যেন সহজতর হয়। নারীর শিক্ষায় বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, যাতে বাল্যবিবাহটা বিশেষ করে বন্ধ করবে। নারীদের সেফটি জিনিসটা একটু ভালোভাবে এটা নজর দেওয়া হোক। ভোলায় পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার নারীর সংখ্যাও উদ্বেগজনক। অনেক নারী আইনের আশ্রয় নিলেও বিচার পেতে দেরি হয়। কেউ কেউ পান না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। তাদের প্রত্যাশা নতুন সরকার যেন বিচার ব্যবস্থাকে কার্যকরের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে। কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায় এবং সর্বোপরি তাদের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত করা হয়। নির্যাতনের শিকার যে নারী যারা আসেন তাদেরকে তারা এমনভাবে আনে যে তারা অফিস পর্যন্ত আনার যে ব্যয়টা তারাও যদি সেখানে সহযোগিতাটা করে, আর আইনের যে লিগ্যাল এডের আইনজীবী যারা রাখে তারাও যেন তাদেরকে সঠিক সময়টা দেয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও ভোটের সিদ্ধান্তে পিছিয়ে নেই ভোলার নারীরা। নিরাপদ জীবন আর সম্মানের রাজনীতি, এই প্রত্যাশা নিয়েই তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। চলতি জানুয়ারিতে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারল না অন্তর্বর্তী সরকার। দফায় দফায় গণশুনানি সমীক্ষা সত্ত্বেও ভূ রাজনীতির দোহাই দিয়ে ঝুলে থাকা এই স্বপ্নের অপেক্ষা গড়ালো নতুন সরকারের সিদ্ধান্তের উপর। আশিকুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। তিস্তার দুঃখ ঘুচল না এবারও। মরা নদীতে হলো না পানির সঞ্চার। বসতভিটা হারানো কিংবা ঘর ভাঙা মানুষের হারানো সম্পদ পুনরুদ্ধারের আশা আবারও রূপ নিল অপেক্ষায়। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 2025-এর জুলাই এক প্রকার ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যেখানে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে বিনিয়োগ করার কথা ছিল। বলা হয়েছিল 10 বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথমে 5 বছরের সেচ, ভাঙনরোধ, স্থায়ী বাঁধ নির্মাণকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে তিস্তা ঘিরে মহাপরিকল্পনার কাজ। এই তিস্তা মহাপরিকল্পনার তবে চীনা রাষ্ট্রদূত সহ পানি সম্পদ উপদেষ্টার সবশেষ রংপুর সফরে স্পষ্ট হলো সহসায় শুরু হচ্ছে না 1.5 দশক ধরে ঝুলে থাকা এই মহাপরিকল্পনার কোনো কাজ। যেটা গত 1 জানুয়ারি উদ্বোধন করার কথা তারা বলেছিল সেটি কিন্তু হয়নি। কিন্তু আমরা
জানি যে অতীতে রাজনৈতিক সরকার এই কাজটি এইভাবে ঝুলে রেখে করতে পারে নাই। আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারাও কথা দিয়ে কথা রাখবে কিনা জানি না। সুতরাং এই আন্দোলন করে কিভাবে আদায় করতে হয় সে কাজটিও আমরা করব, সে প্রস্তুতি আমাদের আছে। এদিকে বিনিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় নিজস্ব বরাদ্দের অর্থে অন্তত কাজ শুরুর দাবিও জোরালো হচ্ছে তিস্তা পাড়ের মানুষের। এতে অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলেও পরবর্তী সরকারের জন্য প্রকল্প এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন নদী ঘিরে আন্দোলনের নেতারা। তিস্তা আন্দোলন এখন এই অঞ্চলের 2 কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। নদীর জন্য এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। এই অঞ্চলের মানুষ আন্দোলন করে হতাশাগ্রস্ত হয়, এখন বলতেছে এইটা আর জীবনে হবে না ভাই। জন্য মানুষের আলোর প্রদীপটা জ্বালিয়ে রাখার জন্য এই সরকারকে দ্রুত একটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে যে মধ্যকার সম্পর্ক আগে এক সময় বৈরী ছিল, কিন্তু এখন কিন্তু সেই সম্পর্ক নাই। এখন তাদের সম্পর্ক বন্ধুত্বের দিকে গেছে। সুতরাং আমরা মনে করি ইন্ডিয়া এটাতে কোনো বাধা দেবে না, এটি কাজ শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। অভিন্ন নদী হওয়া সত্ত্বেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে রংপুর বিভাগের 5 জেলা ছুঁয়ে প্রবাহিত তিস্তা নদী ভুগছে পানি শূন্যতায়। আর স্বল্প বৃষ্টিতেই উজানের ঢলে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে নদী ঘিরে নানা উন্নয়নের আশ্বাস ঝুলে আছে 1 যুগ ধরে। প্রকল্প বাস্তবায়নে 12,000 কোটি টাকায় ব্যয় অনুমান করে সমীক্ষা শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম পর্যায়ে চীন থেকে 6,700 কোটি টাকার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। সরকার আসে সরকার যায়, লম্বা হয় তিস্তা ঘিরে প্রতিশ্রুতির বহর। অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টে যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বল, তখনও এই সরকার গোল দিতে ব্যর্থ। আবারও বল ঠেলে দেওয়া হলো নির্বাচিত সরকারের হাতে। তবে এই পরিকল্পনা কিভাবে, কখন এবং কোন উপায়ে বাস্তবায়ন হবে সেটির স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলল না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সবশেষ সফরে। তাই আবারও অপেক্ষা, আবারও দিন গণনা তিস্তা বিদগ্ধ 5 জেলার 2 কোটি মানুষের। রংপুরের কাউনিয়া থেকে মোকাররম হোসাইন, এখন। মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন এখন শীতের দাপট কেমন? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু শীতের দাপট বেড়েছে। বিশেষ করে গত 5 দিন থেকে মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। যদি পরিসংখ্যানটা বলি, সেটা হচ্ছে 24 তারিখে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10 ডিগ্রি, সেটা 25 তারিখে 10.2 ডিগ্রি এবং 26 তারিখে 10 ডিগ্রি এবং 27 তারিখে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যেটা আজকে কিছুটা বেড়ে গিয়ে 10.8 ডিগ্রিতে উপনীত হয়েছে। আমি বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হয়তো আরো 2-1 দিন এরকম ঠান্ডা অনুভূত হতে পারে। ঠান্ডা অনুভূত হওয়ার কারণে খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। বিশেষ করে দিনমজুর, চা শ্রমিক এবং কৃষি শ্রমিকরা বিপাকের মধ্যে পড়েছেন। এই কয়েকদিনের ব্যবধানে যদিও কিছুটা রোগী যারা ছিলেন হাসপাতালে সেটা কমেছিল, কিন্তু সেটা হঠাৎ করে আবারও বাড়তে শুরু করে এবং হাসপাতালগুলোতে ইতিমধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে কাশি, সর্দি, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া এই সমস্ত রোগ নিয়ে রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 4 থেকে 5 দিন থেকে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ 2 বিভাগেই কিন্তু রোগী বাড়ছে। বহির্বিভাগে প্রতিদিনই 800 থেকে 1000 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং অন্তঃবিভাগে প্রতিদিনই 250 থেকে 300, কখনো 350 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে যখন সিট পাওয়া যাচ্ছে না তখন মেঝেতে সিট দিয়ে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে প্রচুর পরিমাণে রোগী বেড়েছে এবং মেডিসিন ওয়ার্ডে বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন তারা ভর্তি হচ্ছেন শ্বাসকষ্ট নিয়ে। শিশু এবং বয়স্কদের রোগী বেশি দেখা যাচ্ছে। এদিকে শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসক ইতিমধ্যে 12,000 উপরে শীতবস্ত্র বিতরণ করেছেন। অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বা শীত কাপড় বিতরণ করছেন। বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানির চা বাগানগুলোতে ইতিমধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। বিশেষ করে মানুষের হাত এবং পায়ের মধ্যে খুব বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। উজ্জ্বল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে
বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে লুৎফে সিদ্দিকী একথা জানান। প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটেনশনটা লাগবে, বিকজ আলটিমেটলি দ্য ডিসিশন ইজ বাই হিম। এখন এই মিটিং এর পর আজকে ওনার ডেপুটি, তারপর আমাদের চিফ নেগোসিয়েটর, ওনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে ইমেলে এক্সচেঞ্জ হওয়ার পর একটু আমাদেরকে আশ্বাস দিল যে আমাদের যেটা এখন আছে 20% রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আমরা কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারি। বারবার আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বাস্তবায়ন হচ্ছে না পে কমিশন। তাদের দেয়া প্রস্তাব চাইলে নির্বাচিত সরকার বাতিল বা বাস্তবায়ন করতে পারে। এর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী গঠন করা হয়েছিল কমিশন, প্রতিবেদনও জমা দিয়েছিলেন তারা। পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। প্রায় 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের শিক্ষা খাত। সেভ দ্য চিলড্রেন বলছে, সংঘাত সহিংসতায় প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। বঞ্চিত হচ্ছে 80 লাখেরও বেশি শিশু। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা সংস্থাটির। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। 3 মাস পেরিয়ে কয়েক বছর, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংকট ভারী হচ্ছে গৃহযুদ্ধ কবলিত সুদানে। একদিকে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর হামলার শঙ্কা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা, পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকট। সব মিলিয়ে দুঃখ দুর্দশার অন্ত নেই সুদানের বাস্তুচ্যুতদের। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্য মতে, সুদানে 3 কোটিরও বেশি মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা দারফুর ও কর্দোফান অঞ্চলে। গেল বৃহস্পতিবার সুদানের মানবিক সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানায়, স্কুল বন্ধের সময়সীমা বিবেচনায় কোভিড মহামারীকে ছাড়িয়ে গেছে সুদান। 2023 সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর প্রায় 484 দিন ধরে বন্ধ সুদানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষণ কার্যক্রম থেকে বঞ্চিত দেশটির 80 লাখেরও বেশি শিশু। সেভ দ্য চিলড্রেনের শঙ্কা, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে একটি পুরো প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। এরই মধ্যে পড়াশোনা ছেড়ে জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছে অনেক শিশু। It means that these children will never have the same chance of continuing education. Most of those children will potentially never go back to school. The girls will likely be forced into child marriage. এদিকে জীবন বাঁচাতে গৃহস্থালির বাইরেও কাজ শুরু করছেন নারীরা। পুরুষতান্ত্রিক বাধ্যবাধকতা ভুলে বাস্তুচ্যুত মায়েরা সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রখর রোদেও কাজ করছেন। তবুও দিন শেষে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত মজুরি থেকে। Medical and relief aid to displaced families, but we also help the women turn into breadwinners who earn their living instead of just receiving aid. সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক RSF এর মধ্যকার চলমান সংঘাতের কারণে ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত আনুমানিক 1,36 লাখ মানুষ। এ সময় প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ভয়াবহ যৌন সহিংসতার শিকার হয় অনেক নারী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে গাজার 10,000 পুলিশ কর্মকর্তার অন্তর্ভুক্তি চায় শাসক দল হামাস। নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার আগে নিজস্ব নিরাপত্তা বাহিনীর ভবিষ্যৎ ভূমিকা খতিয়ে দেখছে সংগঠনটি। অন্যদিকে গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের কথিত মাস্টার প্ল্যানের আওতায় উপত্যকার ভবিষ্যৎ চিত্র কেমন হবে সেটি এখন আলোচনায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও আবাসন ব্যবসায়ী জেরেড কুশনার গেল সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে এক মাস্টার প্ল্যান তুলে ধরেন। ফিলিস্তিনিদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই গাজার নগর কাঠামো কেমন হবে তার একটি চিত্র তুলে ধরা হয় এই মাস্টার প্ল্যানে, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন, তথ্য কেন্দ্র, সমুদ্র তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র, পার্ক, খেলাধুলার ব্যবস্থা এবং একটি বিমানবন্দর। গাজার বিদ্যমান নগর কাঠামো পুরোপুরি
মুছে ফেলে এর নগরায়নের পুঙ্খানুপুঙ্খ ম্যাপ তৈরি করে এই মাস্টার প্ল্যানের কোনো বিকল্প হবে না বলেও হুঁশিয়ারি দেন জ্যারেড কুশনার। যদিও 2 থেকে 3 বছর মেয়াদী এই প্রকল্পের অর্থায়ন কিভাবে হবে তার বিস্তারিত জানাননি তিনি। এছাড়া এই সময়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসন নিয়েও কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি এই মাস্টার প্ল্যানে। তবে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার আর হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হলেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান জ্যারেড কুশনার। এদিকে নিরস্ত্রীকরণ আলোচনার আগে নিজস্ব নিরাপত্তা বাহিনীর ভবিষ্যৎ ভূমিকা খতিয়ে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে গাজার 10,000 পুলিশ কর্মকর্তার অন্তর্ভুক্তি চায় হামাস। শুধু তাই নয়, এই 10,000 পুলিশ কর্মকর্তা সহ হামাসের অধীনে কাজ করা 40,000-এরও বেশি কর্মচারী ও নিরাপত্তা সদস্যদের অধিকার রক্ষা এবং তাদের নতুন প্রশাসনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে শাসক দলটি। بعد إصدار قيادة حركة حماس التعليمات والتوجيهات للجهات الحكومية والمؤسسات الإدارية في قطاع غزة والمسؤولين عن إدارة الحكم بتجهيز أنفسهم لتسليم كل الملفات والمجالات إلى الحكومة. এদিকে ইসরায়েল গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের যে কোনো ভূমিকার কড়া বিরোধিতা করছে। গেল সোমবার সংসদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় পরবর্তী ধাপের লক্ষ্য এর পুনর্গঠন নয়, বরং হামাসকে নিরস্ত্রীকরণ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে হয় যুদ্ধবিরতি চুক্তি। অবশ্য দুই পক্ষই চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজার প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ হামাসের। চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র ত্যাগ করলে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। ফজলা বি খান, এখন বিশ্ব। এবার খেলার খবর। সূচি পরিবর্তনের পর এবার বিরতিতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সময়সীমা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে চিন্তিত দলগুলো। জাতীয় দলের ক্যাম্প ও অনূর্ধ্ব 19 নারী সাব চ্যাম্পিয়নশিপের কারণে লিগ বিরতির সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্লাবগুলো। যদিও ক্ষতিপূরণ হিসেবে দলগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টিকে যথেষ্ট মনে করছেন না ক্লাব কর্তারা। রেজাউল করিমের প্রতিবেদন। এভাবেই লোকাল বাসে করে নারী ফুটবল লিগ খেলতে আসছেন জাতীয় দলে খেলা ফুটবলাররা। শুধু তাই না, ম্যাচ খেলে নারী লিগে অংশ নেওয়া ফুটবলাররা রিকশায় করে যাচ্ছেন যে যার মতো করে। দৃশ্যগুলো একদিনের নয়, পুরো নারী ফুটবল লিগেই এমন চিত্র দেখা গিয়েছে। দীর্ঘ বিরতির পর 11 দল নিয়ে শুরু হলেও নারী লিগের দলগুলোর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এর মধ্যে ব্যতিক্রমও রয়েছে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আগামী আসর থেকে নারীদের নিয়ে আয়োজন করা হবে 2 স্তরের ফুটবল লিগ। এবছর আমরা 2 টায়ার লিগ করব, এটা আই হ্যাভ ডিসাইডেড যে আপনার মোস্ট লাইকলি এই লিগ থেকে যে টপ 6টা দলকে নিয়ে আমরা একটা করব টায়ার 1, যাদের আপনি দেখেন যাদের এই ফ্যাসিলিটিগুলি অনেক ভালো না হলো আছে, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে। আর উই উইল মেক এ WFL 2, যেখানে বাকি সব ক্লাব, স্পেশালি একাডেমিক ক্লাবগুলি যাদের হয়তো ওই আয়োজনগুলোগুলি সামর্থ্য নাই, বাট দে অলসো ডিজার্ভ টু প্লে, আমাদেরকে তাদেরকে সুযোগটা দিতে হবে। এদিকে সূচি পরিবর্তনের পরও ঠিক সময় শেষ করা যাচ্ছে না এবারের নারী ফুটবল লিগ, যে কারণে জটিলতায় পড়েছে বেশিরভাগ ক্লাব। এখন যখন এইটা বেড়ে গেছে, টাইমটা বেড়ে গেল, নিশ্চয়ই আমাদের সব কিছুই বেড়ে যাবে। আগে যেমন খরচ ছিল যেটা, তার প্রায় 1.5 গুণ খরচ হয়ে যাবে এখন। এই জন্যই আমরা অনেকটাই বিপদে আছি। এটা কি কোনো ক্ষতিপূরণ? 50,000 টাকা যদি দেয়, আমাদের কত প্রতিদিন আমাদের খরচ আছে 20,000 টাকা। এত কিছুর পরও মেয়েদের খেলার সুযোগ তৈরি হওয়ায় এবারে নারী লীগ নিয়ে আশা দেখছেন সংশ্লিষ্টরা। এশিয়ান কাপের জন্য করা ক্যাম্পে নারী লীগ থেকে 2 থেকে 3 জন ফুটবলারকে ডাকতে পারেন পিটার বাটলার, এমনটাই জানিয়েছেন বাফুফে সহ সভাপতি। এই লিগ থেকে উনি বোধহয় 2 না 3টে প্লেয়ারকে হি হ্যাজ আইডেন্টিফাইড। রেজাউল করিম, এখন, ঢাকা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চলমান অস্থিরতার মাঝে এবার দেশে দেশে উঠেছে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক। এই তালিকায় রয়েছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্সও। ফিফার সাবেক সভাপতি সেফ বাটলার মত দিয়েছেন বয়কটের পক্ষে। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের বাকি মোটে 5 মাস গ্রেটেস্ট শো অন আর্থকে কেন্দ্র করে উত্তাপ ফুটবল দুনিয়ায়। যদিও ফিফার এই উন্মাদনায় ধাক্কা দিচ্ছে রাজনীতি। গ্রিনল্যান্ড ইস্যুতে বর্তমানে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের দেশগুলো। আর এ ঘটনায় শঙ্কার মুখে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্সের মতো দলগুলোর বিশ্বকাপে অংশগ্রহণ।
গ্রিনল্যান্ড ইস্যুতে সমর্থন না পাওয়া ইউরোপের দেশগুলোর উপর ক্রমাগত শুল্ক আরোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ফুঁসে উঠেছে দেশগুলো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ওকে গটলিচ সম্প্রতি সরকারের কাছে বিশ্বকাপ বয়কটের অনুরোধ করেন। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সবশেষ আসরের ফাইনালিস্ট ফ্রান্সও ভাবছে বিশ্বকাপ বয়কটের কথা। দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানিয়েছেন, আপাতত বয়কটের ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে রাজনৈতিক গতি প্রকৃতির উপর সিদ্ধান্ত বদল হতে পারে। সবশেষে এই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। 17 বছর ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ পদে থাকা ব্লাটার সম্প্রতি এক টুইটার পোস্টে বয়কট আন্দোলনের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন। সুইজারল্যান্ডের এক আইনজীবীর লেখা নিবন্ধের জবাবে তিনি লিখেছেন, বয়কট ইস্যুতে এমন অবস্থানই যথাযথ। এছাড়া বিশ্বকাপ বয়কটের ডাকে নেদারল্যান্ডসেও দেখা দিয়েছে ব্যাপক সাড়া। বয়কট আহ্বানে সমর্থন জানিয়ে এখন পর্যন্ত পিটিশনে সই করেছেন 1.5 লাখের বেশি মানুষ। জুবায়ের আহমেদ, এখন। শেষ করবো এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অভিযোগ তারেক রহমানের। পরিবারতন্ত্র থেকে বের করা হবে রাজনীতিকে, বললেন জামায়াত আমির। ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতিতে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। পাটোয়ারির প্রচারণায় বাধা, হেনস্থা, অভিযোগ অস্বীকার মির্জা আব্বাসের। নির্বাচন এলে ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আগামী সপ্তাহে বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।